খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ইউনিয়ন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুরশেদ রাজি। আজকে আমরা যাচ্ছি সাগরদাড়িতে। সাগরদাড়ির নামটা শুনলে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে সেই কপোতাক্ষ নদ, সেই আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা যাচ্ছি সেই মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস, তার জন্মভিটা সেই সাগরদাড়ি গ্রামে। কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। খুলনার চুকনগর থেকে একটা ভ্যান নিয়ে আমরা রওনা হলাম এই সাগরদাড়ি গ্রামে। যাবার সময় পথের ধারেই চোখে পড়ল সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। এই নদের পাশেই কেটেছিল কবির শৈশব আর কৈশোর, যাকে নিয়ে কবি লিখেছিলেন এক অমর কবিতা। কিন্তু নদীটির অবস্থা মৃতপ্রায়। এক সময়ের খরস্রোতা কপোতাক্ষ এখন যেন একটা খাল। ভ্যানগাড়িতে চলতি পথে চোখে পড়ল অসম্ভব সুন্দর গ্রামের দৃশ্য। যশোর খুলনার গ্রাম বাংলার প্রকৃতি যেন প্রাণটা জুড়িয়ে দিল। চলতি পথের দুধারে সবুজ ধান ক্ষেত, মাঝে মধ্যে মাছের ঘের, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল খেজুর গাছ যেন কবির গ্রামে যাত্রাপথে আমাদের স্বাগত জানাচ্ছে। কখনো কখনো চোখে পড়ে ঘন বাঁশের জঙ্গল আর গ্রামের বাড়িঘর। এর মধ্য দিয়ে চমৎকার পাকা রাস্তা ধরেই ভ্যানগাড়িটি আমাদের নিয়ে যাচ্ছে সাগরদাড়ি গ্রামে। এই জায়গাটা যশোরের কোথায় আমি জানি না, চমৎকার জায়গা। এই পাশে হচ্ছে মাছের ঘের, এদিকে গ্রামের সেই মেঠো পথ, আর দুই পাশে তাল গাছ, নারকেলের গাছ, আম বাগান, খেজুর গাছ। দূর দূরান্তে হচ্ছে যে সব দিকে সবুজ আর সবুজ। মানুষজন একেবারেই কম এই ভর দুপুরে। জায়গাটা এত সুন্দর যে আসলে এখানে না থেমে আমরা পারলাম না। যেতে যেতে মনে হলো এমন চমৎকার পরিবেশ, গ্রাম বাংলার এমন জল হাওয়া বৃক্ষের ছায়ায় মধুসূদনকে দিয়েছিল কবিত্ব। চুকনগর থেকে প্রায় 1 ঘন্টা এমন চমৎকার রাস্তা ধরে অবশেষে পৌঁছে গেলাম কেশবপুরের সাগরদাড়ি গ্রামে, যেখানে রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটা। প্রায় 1 ঘন্টার মতো ভ্যানের চমৎকার একটা জার্নি শেষে আজকে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মাইকেল মধুসূদন দত্তের যেখানে জন্ম হয়েছিল সেই বাড়িতে। জায়গার নাম তো জানি না, সাগরদাড়ি বাজার, অর্থাৎ সেই সাগরদাড়ি বাজারেই হইতেছে যে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। যে সামনেই, এখান থেকে টিকিট করতে হবে। কত ভাই টিকিট? এখানে টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা বাংলাদেশি পর্যটকদের জন্য, আর যদি হচ্ছে বিদেশি পর্যটক আসে সার্কভুক্ত দেশগুলোর জন্য 100 টাকা টিকিটের প্রাইস। কবির বাড়ির অঙ্গনে প্রবেশ করতেই চোখে পড়ল তার লেখা কবিতার 2টো লাইন। এই পুরো মধুপল্লী জুড়ে কবি মধুসূদনের বিখ্যাত সনেটগুলো লিখে রাখা আছে। এখানে মাইকেল মধুসূদন দত্তের একটা ছোট্ট জীবনী সংক্ষেপ এখানে দেওয়া আছে। মাইকেল মধুসূদন দত্তের এই জন্মভিটাটা এখন পুরোটাই হচ্ছে একটা জাদুঘরে রূপান্তর করা হয়েছে। সেটা দেখতে এরকম। মধুসূদনের এই পৈতৃক ভিটাটি কয়েক স্তরে বিভক্ত। শুরুতেই চোখে পড়বে কবির পিতা রাজনারায়ণ দত্তের কাছারি ঘর। বাম দিকে রয়েছে জমিদার বাড়ির পূজা ভবন। চমৎকার ইউরোপীয় কায়দায় নির্মাণ করা হয় এই পূজা ঘরটি। এর বাম পাশেই আছে তার কাকার বাড়ি। কাছারি ঘরের পেছনে কবির আরেক কাকার বাড়ি। এবার কবির পৈতৃক ভিটার আমরা পিছনের অংশটাতে যাই। এইটা হলো কাছারি বাড়ির পিছনের অংশ। এটাও কবির কাকার বাড়ি। এখানে কবির কাকার পরিবার পরিজন, অর্থাৎ কবির পরিবার পরিজন যারা রয়েছেন তারা এই জায়গাটিতেই বসবাস করতেন। মাইকেল মধুসূদন দত্ত এই জমিদার বাড়িতেই তিনি বড় হয়েছিলেন। ছোটবেলায় হয়তো তার বাল্য বন্ধুরা রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে এখানে উনি খেলাধুলা করতেন।
এই কাছারি ভবন, এখানেই জমিদারি সব কার্যক্রম পরিচালনা করা হতো। অর্থাৎ এটা কাছারি ঘর, এই কাছারি ঘর, আর এটা হলো তার পৈতৃক ভিটা। জমিদার বাড়ির এই প্রাঙ্গণটাতে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন কবির যে পারিবারিক পূজা মন্দির আছে, এটা হলো সেই পূজা মন্দির। এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক ভিটার একটি পূজা ঘর। এই জায়গাতেই কবির বাড়িতে একটা সময় জাঁকজমক আয়োজনে পুজো অনুষ্ঠিত হতো। এদিকে কবির কাকার বাড়ি। যাই হোক, আমরা সেই কাকার বাড়িতেও যাব, তবে আমাদেরকে একটু ঘুরে যেতে হবে পিছন দিয়ে, এপাশে গেট লাগানো। আর এই দিকটা হচ্ছে সেই কেচি গেটটা, যেটা বন্ধ ছিল। আমরা পারিবারিক পূজা মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে এই গেটটা বন্ধ দেখাচ্ছিল। অর্থাৎ এই গেট দিয়েই কবির বাবার বাড়িতে কবির কাকারা যাতায়াত করতেন। এটা হলো কবির কাকার বাড়ি, আর এটা কবির পিতার বাড়ি। আর এখানে একটা গাছের গুড়ি, আমি জানি না এই গাছটা কবির সময়ের কিনা, দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো গাছ, এবং এই গাছটাই কেটে ফেলা হলেও তার গোড়াটা এখনো রয়ে গেছে। এই জমিদার বাড়িতেই 1894 সালে কবি মধুসূদনের জন্ম হয়। এই বাড়িতেই মধুসূদন 13 বছর পর্যন্ত ছিলেন। মায়ের কাছে শিখেছিলেন বাংলা, আর ফার্সি শিখেছিলেন পাশের এক মসজিদের ইমামের কাছে। এই ভিডিওতে কবির স্মৃতি বিজড়িত সেই মুঘল আমলের মসজিদটিও ঘুরে দেখাবো। সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের এই জন্মভিটায় আসার পরে একটা ভালো জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখানকার যে দর্শনার্থীরা আসেন বেড়াতে। দোয়েল পাখি, দোয়েল পাখি, দোয়েল পাখি কি খায়, কি খাস? সাগরদাড়িতে কবির বাড়িতে যারা বেড়াতে আসেন, যে সমস্ত পর্যটকরা, তাদের জন্য এরকম কবির যে সমস্ত কবিতা রয়েছে, বিখ্যাত কবিতাগুলা, সবগুলা বেশ কয়েকটা জায়গায় দেখলাম। সাগরদাড়ি জমিদার বাড়ির আরেক আকর্ষণ হলো এই বাড়ির দিঘিটা। এখানে জমিদার পরিবারের সদস্যরা স্নান করতেন। দিঘির এই ঘাটটা কবির সময়ে, অর্থাৎ এই ঘাটের বয়স কম করে হলেও 200 বছর তো হবেই। দিঘির জলে রয়েছে অসংখ্য মাছ। মাছগুলো খাবারের আশায় ঘাটের মধ্যে চলে আসে। মানুষজন খুব একটা ভয় পায় বলে মনে হলো না। এটা বোধহয় গজার মাছ। চোখগুলো দেখেন কেমন ভয়ঙ্কর, যেন এক একটা রাক্ষস এই এসে হাঁ করে গিলে ফেলবে। এটা ছাড়াও এই দিঘিতে অনেক মাছ ভয়ডরহীন হয়ে ঘুরে বেড়ায়। চারদিকে আম, সুপারি সহ নানা গাছে ঘেরা। কোনো কোনো গাছের বয়স তো কম করে হলেও 100 বছর হবে। চৈত্র মাসের ক্লান্ত দুপুরে জমিদার বাড়িটা যেন এক শান্তির নাম। আম গাছের ছায়ায় আরামে যেন চোখ বন্ধ হয়ে আসে। মুকুলের গন্ধে কেমন মাতাল মাতাল লাগে। আর গাছে গাছে অসংখ্য পাখির কিচিরমিচির তো আছেই। নিজের কানেই শুনুন পাখির গান। ঝিরিঝিরি বাতাস, কোকিল ডাকতেছে, শোনেন। কোকিল একটা না ডেকেই যাচ্ছে। তো এখন আমরা এই কবির বাড়ি থেকে বের হয়ে চলে যাব কবি যেখানে শৈশবে তিনি বাংলা এবং ফার্সি শিখেছিলেন, যে মসজিদের ইমামের কাছে। আমরা সেই মসজিদটা দেখার জন্য যাচ্ছি। তরুণ চল। সে মসজিদটা এখান থেকে এই সাগরদাড়ি মাইকেল মধুসূদনের পৈতৃক ভিটা থেকে সম্ভবত 1 কিলোমিটার কোথাও। এখন আমরা একটা লোকাল রিক্সা নিব, একটা ভ্যান নিব। সেই ভ্যানে করে আমরা সেই জায়গাটাতে যাব। সে কপোতাক্ষ নদের পাড়েও আপনাদের নিয়ে যাব। এই হলো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ নাকি কপোতাক্ষ খাল বলবো। একটা বিরাট বড় একটা নদী কিরকম করে এরকম ছোট ছোট খাল হয়ে গেল। এখন জোয়ারের টাইম, তাই পানি আসছে, এখন ভরে যাচ্ছে। কিন্তু ভাটার সময় এটা পানি একেবারেই নেমে যায়, 1 হাঁটু পর্যন্ত জল থাকে না। তো এরকম নদী যখন মরে যায়
তখন আসলে শুধু নদীটা মরে যায় না, ওই এলাকার বাস্তু সংস্থানটারও একটা চিরবিদায় ঘটে, মানে তার বাস্তু সংস্থানটা একেবারেই শেষ হয়ে যায়। কপোতাক্ষ নদ নিয়ে অনেক কথা শুনেছিলাম, মানুষজনের অনেক আক্ষেপ শুনেছি যে নদীটা মরে যাচ্ছে। একসময়ের খরস্রোতা বিরাট বড় একটা নদী, যেই নদীতে মাইকেল মধুসূদন দত্ত কলকাতা থেকে এই সাগরদাড়ি গ্রামে যাতায়াত করতেন, সেটার কি বাজে দশা। এনিওয়ে, তো এই সেই বিদায় ঘাট, যেই বিদায় ঘাটে মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের একটা বড় আক্ষেপ নিয়ে উনি চলে গিয়েছিলেন এই সাগরদাড়ি গ্রাম ছেড়ে। উনি এখানে কোথাও, এখানে কোনো একটা বাদাম গাছ ছিল, যে এখানে আমি কোনো বাদাম গাছ দেখতে পাচ্ছি না, কাঠবাদাম গাছ। সেই কাঠবাদাম গাছের তলায় উনি তার তাঁবু গেড়ে রাখছিলেন তার মায়ের সাথে একটু দেখা করার জন্যে, তার পৈতৃক ভিটায় একটাবার যাওয়ার জন্যে। কিন্তু পিতা তো পিতাই, সেই পিতা তিনি তার ছেলেকে অনুমতি দেন নাই যে বাড়িতে ঢুকবে। ছেলে তো নাস্তিক, নাস্তিক ছেলেকে তো আর ঢুকতে দেওয়া যায় না। তাই এই যে সেই ঘাটের পাশে এরকম একটা বেদি করে দেওয়া আছে। একটাবার খুব ইচ্ছা করতেছে কপোতাক্ষ নদের একেবারেই নিচে নেমে আসি এবং নেমে এসে এখানকার কাদা জল একটু ছুঁয়ে দেখি। যেই নদীর কাদা জল মেখে, যেই নদীর হাওয়া বাতাস পেয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা প্রথম সার্থক বাংলা নাটক লিখলেন, সেই কবির বেড়ে ওঠা সেই কপোতাক্ষ নদ সেই নদে দাঁড়ায় আছে। তিনি ইউরোপে যান, গিয়ে কবি হওয়ার যে লড়াই, প্রতিষ্ঠা পাওয়ার যে লড়াই, সেটার জন্য তিনি ইংরেজিতে কবিতা চর্চা শুরু করলেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। তারপরে তিনি আবার ব্যর্থ মনোরথে ফিরে আসলেন বাংলায়। তখন তার কোনো এক বন্ধুর পরামর্শে তিনি লেখা শুরু করেন বাংলায় কবিতা। তারপর থেকে তার যে কাব্য প্রতিভা, সেই কাব্য প্রতিভা একে একে প্রকাশ পেতে শুরু করে এবং তিনি হয়ে ওঠেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। যেই কপোতাক্ষ নদের কাদা জল মেখে আজকে মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি হয়ে উঠলেন, একজন কবি হয়ে উঠলেন, সেই কপোতাক্ষ নদের কাদা জল একটু ছুঁয়ে দেখব। এই হলো কপোতাক্ষ নদ এবং এই নদের জল। তো আমরা বিদায় ঘাট থেকে আমরাও বিদায় নিচ্ছি, তবে একেবারে বিদায় নিচ্ছি না। আমরা এখন যাব ত্রিগম্বুজ মসজিদ, সম্ভবত নবাবী আমলের একটা মসজিদ, যেই মসজিদের ইমামের কাছে মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা এবং ফার্সি ভাষা শিখেছিলেন। এই সেই মসজিদ যেটার সঙ্গে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশবকালীন স্মৃতি জড়িয়ে আছে। এই ত্রিগম্বুজ মসজিদের প্রাঙ্গণেই মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছিল। এই মসজিদ করছিলেন পীর সৈয়দ মালা রিয়াজুল্লাহ, বাড়ি আরব দেশ, উনি ধর্ম প্রচার করতে আসছিলেন। এই যে তালগাছ খেজুর কাছে বসে উনার কবর। মহাকবি মাইকেল মধুসূদন যখন 7 বছর বয়স, তখন এই মসজিদের ইমাম সাহেব ছিলেন মুফতি মাওলানা লুৎফর রহমান ওনার কাছে আরবি ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেন। এবং যে মক্তবটা মহাকবি মাইকেল মধুসূদন যে মক্তবে পড়ছেন, সেই মক্তবটা আজ পর্যন্ত চালু আছে। তো পশ্চিমের আরব দেশ থেকে সৈয়দ রিয়াজুল্লাহ উনি ধর্ম প্রচারের জন্য এই খুলনার যশোরের কেশবপুরের এই সাগরদাড়ি গ্রামের দিকে উনি আসেন। এখানে আসার পরে উনি এই সেই মুঘল আমলে এই মসজিদটা নির্মাণ করেন। এই মসজিদের পাশেই এই যে জোড়া তালগাছ আর খেজুর গাছ, এখানেই তার মাজার বা সমাধি, এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। সে জোড়া তালগাছ আর খেজুর গাছ সগৌরবে মাথা তুলে দাঁড়ায় আছে। এই মসজিদ প্রাঙ্গণে 7 বছর বয়সে কবি মাইকেল মধুসূদন দত্ত এখানকার যে মক্তব ছিল মসজিদের প্রাঙ্গণে, সেই মক্তবে এখানকার ইমামের কাছ থেকে তিনি বাংলা এবং ফার্সি ভাষা শিখেছিলেন। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি আরেকটু বড় হন, তখন তিনি ইংরেজি ভাষা শেখেন, ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। এইভাবেই শৈশব থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার প্রতি তার যে আকর্ষণটা, সেটা হয়ে গেছিল। সাহিত্যের প্রতি তার আকর্ষণ তো জন্মগতভাবেই ছিল। তো এইভাবেই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু
তার চেতনার জায়গা থেকে, তার বৌদ্ধিক জায়গা থেকে তিনি কিন্তু একজন উদার মনের মানুষ হয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্তের আধুনিক হয়ে ওঠার পেছনে কিন্তু এই মসজিদের একটা বড় অবদান আছে। কেননা এই মসজিদেই তিনি অন্য একটি ধর্মের একজন ধর্মগুরুর কাছ থেকে তিনি কিন্তু অক্ষর জ্ঞান শিখেছেন এবং একটি ভাষা শিখেছেন, একটি নয় দুটি ভাষা শিখেছেন। তাহলে তার মধ্যেই তো আসলে মুক্ত চিন্তার উন্মেষ ঘটবে, তাই না? তিনটা প্রধান ধর্মের সঙ্গে তার সম্পর্ক হয়ে গিয়েছিল, এটাই যথেষ্ট তাকে আসলে মুক্ত চিন্তার অধিকারী করে তোলার জন্য। তো এই হলো সাগরদাড়ি গ্রাম এবং মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা। তো সেটা আমরা ঘুরে দেখলাম। আমার জীবনে সম্ভবত এটাই প্রথম কোনো কবির বেড়ে ওঠা, তার জন্মস্থান, এরকম কোনো একটা জায়গায় ঘুরে দেখা, এটাই সম্ভবত আমার জীবনে প্রথম। কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাড়ি গ্রাম থেকে আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।